সিরিয়ায় কুর্দি গেরিলাদের অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানালে কবর দেওয়া হবে বলছে এরদোগান। এদিকে ইসরায়েলে ফের হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দিব নিহত ৫ ফিলিস্তিনি সাংবাদিককে জঙ্গি দাবি ইসরায়েলের। সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েল কি বিশ্বে একঘরে হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে জানাবো বিস্তারিত। সিরিয়ায় কুর্দি গেরিলা অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানালে কবর দেওয়া হবে বলছে এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তথাকথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসপিডিএফ একটি মার্কিন সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন জঙ্গি গোষ্ঠী। যদি তারা অস্ত্র জমা না দেয় তবে তাদের কবর দেওয়া হবে। গতকাল পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্য দেয় এরদোগান এসব কথা বলেছেন। তিনি বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর উত্তর সিরিয়ায় অবস্থিত কুর্দি জঙ্গিদের আরব দেশটির ভবিষ্যতের কোনো স্থান নেই। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেছেন, বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্র সমর্পণ করবে, না হয় তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে কবর দেওয়া হবে। এসডিএফ হল প্রধানত কুর্দি গেরিলাদের আসাদ বিরোধী জোট, যার মেরুদণ্ড হল পিপুলস প্রোটেকশন ইউনিট বা ওআইপিজি। আঙ্কারা ওআইপিজি-কে একটি সন্ত্রাসী সংগঠন এবং নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে এর সিরিয়ার শাখা হিসেবে দেখে থাকে। পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের অভ্যন্তরে একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের জন্য লড়াই করছে। এরদোগান তার বক্তব্যতায় আরও বলেছেন, আমরা সন্ত্রাসী সংগঠনকে নির্মূল করব যেটি আমাদের এবং আমাদের কুর্দি ভাই বোনদের মধ্যে রক্তের প্রাচীর তৈরি করার চেষ্টা করছে। বক্তব্যের অন্যত্র এরদোগান বলেছেন, তুরস্ক শীঘ্রই আলেপ্পোতে একটি ক্যান্সেলট স্থাপন করবে এবং আগামী গ্রীষ্মে লক্ষ লক্ষ সিরিয়া অভিবাসী দেশে ফিরতে শুরু করবে। এজন্য আঙ্কারা সীমান্ত কার্যকলাপ বাড়ানোর আশা করছে। ইসরায়েলে ফের হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিব এবং দক্ষিণাঞ্চলীয় শাসকেল শহরে একটি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ও 2টি ড্রোন হামলার দাবি করেছে তারা। এর কয়েকদিন আগে তেল আবিবে হুতিদের একটি হামলায় 16 জন হতাহত হয়েছিলেন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের সীমানায় প্রবেশের আগেই প্রতিহত করা হয়। একটি ড্রোন খোলা জায়গায় পড়েছে বলে জানা গেছে। হামলার সময় গাজা উপত্যকায় নিকটবর্তী দক্ষিণাঞ্চলে সতর্কবার্তা সাইরেন বেজে ওঠে। হুতি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ড্রোন ইউনিট 2টি সামরিক অভিযান চালিয়েছে, যার লক্ষ্য ছিল তেল আবিব এবং আশকেলন। তারা আরও জানায়, ইয়েমেন হামলায় প্যালেস্টাইন 2 নামে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির বিষয়ে বলেন, আমরা হুতিদের বিরুদ্ধে শক্তি, সংকল্প এবং বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবস্থা নেব। সম্প্রতি মাসগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। ইসরায়েল অধিকাংশ হামলা প্রতিহত করার দাবি করলেও কয়েকটি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। গত জুলাই মাসে একটি ড্রোন হামলায় তেল আবিবে একটি ইসরায়েলি নাগরিক নিহত হন। অন্যদিকে হুতি লোহিত সাগর এবং অ্যাডন উপসাগরে নিয়মিতভাবে জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এর জবাবে পাল্টা আঘাত এনেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বাহিনী। বুধবার হামলার ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ। তবে পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। নিহত ৫ ফিলিস্তিনি সাংবাদিককে জঙ্গি দাবি ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্য অঞ্চলে বৃহস্পতিবার ভোরের দিকে ইসরায়েলি বিমান হামলায় ৫ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। এই সাংবাদিকরা আল কুদস টুডে চ্যানেলের কর্মী ছিলেন। ইসরায়েলি সেনারা নিহতের জঙ্গি সদস্য হিসেবে চিহ্নিত করেছে, তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে সব তথ্য জানায়। নিহত সাংবাদিকরা একটি ব্রডকাস্ট ভ্যানে ছিলেন, যেটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। হামলার সময় গাড়ির গায়ে স্পষ্টভাবে প্রেস এবং গণমাধ্যম লেখা ছিল। ইসরায়েলি সেনারা এই হামলাটি নিশ্চিত করে দাবি করেছে, তারা ফিলিস্তিনের ইসলামী জিহাদ সংগঠনের একটি জঙ্গি সেল লক্ষ্য করে হামলা চালিয়েছে, তবে এর পক্ষ থেকে কোনো প্রমাণ বা উপস্থাপন করতে পারেনি। নিহত ফিলিস্তিনি সাংবাদিকদের মধ্যে ছিলেন ফাদি হাসোনা, ইব্রাহিম আল শেখ আলী, মোহাম্মদ আল হায়াত এবং ফাইসাল আবু আল কুদান। নিহত আইমান আল সাদির স্ত্রী আল আউদা হাসপাতালের সামনে তার প্রথম সন্তানের জন্য অপেক্ষা করেছিলেন যখন এই হামলা হয়। হামলার সময় অপর সাংবাদিকরা ভ্যানের ভিতরে ঘুমাচ্ছিলেন। ইসরায়েলি বিমান বাহিনী ভোরের দিকে তাদের উপর আক্রমণ চালায়। হামলার একটি ভিডিওতে দেখা গেছে আগুন ধরে গেছে এবং গাড়ির পাশে প্রেস লেখা ছিল। এই হামলায় বিশ্বব্যাপী আলোচনা হয়েছে, বিশেষ করে সাংবাদিকদের বিরুদ্ধে এমন সহিংসতার প্রসঙ্গে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার তদন্ত দাবি করেছে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
ইসরায়েল কি বিশ্বে একঘরে হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে? জানাবো বিস্তারিত। অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে সংঘটিত ধারাবাহিক অপরাধযজ্ঞের কারণে বিশ্ব একঘরে হয়ে যাওয়ার পর্যায়ে পড়েছে তেল আবিব সরকারের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি গণমাধ্যম। গাজার জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বর্বরচিত হামলায় 15 মাস পেরিয়ে গেছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ পরিসংখ্যান জানিয়েছে যে এই উপত্যকায় ইসরায়েলি শাসক গোষ্ঠীর পার্শ্ববিক আগ্রাসনে শহীদদের সংখ্যা 45,331 জন এবং আহতের সংখ্যা 1,07,803 জনে পৌঁছেছে। এছাড়া ফিলিস্তিনের বিজনেস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে যে 2023 সালের 7 অক্টোবর থেকে গাজার যুদ্ধ হওয়ার শুরুর পর থেকে জর্ডান নদীর পশ্চিম তীর থেকে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী 11,200 ফিলিস্তিনিকে আটক করেছে। এদিকে গাজা উপত্যকা এখনও সব দিক দিয়ে অবরোধের মধ্যে রয়েছে এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠী বিধ্বস্ত গাজায় কোনো মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দিচ্ছে না। ফলে সেখানে ক্ষুধা ও বিভিন্ন রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে এবং মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এদিকে আন্তর্জাতিক পর্যায়ে ইহুদিবাদী ইসরায়েলের ধারাবাহিক অপরাধযজ্ঞের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলের পাশবিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে এবং এখনও এসব ক্ষোভ চলছে। এছাড়া কিছু দেশ ইহুদিবাদী শাসকদের বিরুদ্ধে আইন পাশ করেছে এবং কিছু ইউরোপীয় দেশ হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের পর্যবেক্ষণের প্রতি সমর্থন জানিয়েছে। সম্প্রতি আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছে যে দেশটির সরকার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার যোগ দিতে সম্মত হয়েছে। অন্যদিকে যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে বা যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোর ভেটো ব্যবহার কারণে সরকার অপরাধ বন্ধ করতে ব্যর্থ হয়েছে, জাতিসংঘের অন্যান্য সংস্থাগুলো ইসরায়েলের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিয়েছে। যেমন জাতিসংঘের সাধারণ পরিষদ এ পর্যন্ত কয়েকবার ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছে এবং গাজায় ইসরায়েলি বাহিনীর পাশবিক হামলার নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং এহেনগারে অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইহুদিবাদী সরকারের সাবেক যুদ্ধমন্ত্রী ইয়েভ গ্যালেন্টকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। এছাড়া ইহুদিবাদী ইসরায়েলের একটি অংশ গাজার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখা এবং এই শাসক গোষ্ঠীর আন্তর্জাতিক বিচ্ছিন্নতার তীব্রতার সমালোচনা করেছে। ইহুদিবাদী ইসরায়েলের সংবাদপত্র এক প্রতিবেদনে তেল আবিব সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তীব্র হওয়ার মাত্রা বেড়ে যাওয়ার আন্তর্জাতিকভাবে এই শাসক গোষ্ঠীর একঘরে হয়ে পড়ার চিত্রকে ভয়ানক হিসেবে আখ্যায়িত করেছে। পত্রিকাটি আরও লিখেছে, এই পরিস্থিতির মাধ্যমে এটা প্রমাণ হয়েছে যে ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের নীতি এবং পদক্ষেপ, বিশেষ করে গাজায় জাতিগত নিধনের বিরুদ্ধে আন্তর্জাতিক বিরোধিতা এবং ক্ষোভ বেড়েই চলছে। কিছু ইহুদিবাদী গণমাধ্যম এর আগে লিখেছে যে ইসরায়েলের বিরুদ্ধে অপরাধ এবং আন্তর্জাতিক বয়কটের মাত্রা দিন দিন তীব্রতর হচ্ছে। একের পর এক বিমান সংস্থা বেনগুয়েন বিমানবন্দর ফ্লাইট বাতিল করছে এবং বিভিন্ন সরকার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দিচ্ছে। প্রতিদিন আরও বেশি সংখ্যক শিল্পী ইসরায়েলে তাদের কনসার্ট বাতিল করছে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতামূলক প্রকল্প ছোট করা হচ্ছে এবং আন্তর্জাতিক অবকাঠামো নির্মাণ সংস্থাগুলো ইসরায়েলি প্রকল্পগুলো থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে।